ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই ইলেকশনকে বানচাল করতে পারবে। হ্যাঁ, হাদির ইনসিডেন্টটা খুবই মর্মান্তিক একটা ইনসিডেন্ট, একটা বড় সেটব্যাক। যদি চাকরি পাই দেখি চাকরি খুঁজবো, চাকরি না পেলে বইটই লিখবো। সাংবাদিককেও যেমন আমার সিকিউরিটি দিতে হবে, আবার অপসাংবাদিকের হাত থেকে জনগণের রক্ষা করারও তো আমার সিকিউরিটি দিতে হবে। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে সোজা সাপটা। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। চলমান নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই আমি যেটি জানতে চাচ্ছি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে শুক্রবার গুলি করা হয়েছে জনসম্মুখে। চিহ্নিত করা হয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী ছিলেন আলমগীর শেখ। আমরা গণমাধ্যমের সংবাদে যেটি দেখতে পাচ্ছি যে তারা ভারতে পালিয়ে গিয়েছে। কিভাবে গেল এবং এরকম একটি ঘটনার পরে তাহলে সরকারের আইন শৃঙ্খলা ব্যবস্থার দিকে কি প্রশ্ন উঠানো যায় না? না, মূল বিষয়টা হচ্ছে যে এরা অনেক দিন ধরে নিজেদেরকে আসলে ইনকিলাব মঞ্চের সাথে সম্পৃক্ত করছে। তো ফলে কোনোভাবে বাইরের থেকে বোঝার উপায় ছিল না যে দে কুড পোজ দিস সিকিউরিটি থ্রেট। তো এটা আপনি বাইরেও যদি দেখেন যে লোন উলফ যারা বলা হয়, যে নিজে নিজে হঠাৎ করে একটা হ্যাচিং করে যারা করে, বা তাদের মধ্যেও এটা হয়। এখন আমাদের অবশ্যই আমাদের শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে জুলাইয়ের বড় একটা যোদ্ধা। তাকে তো যে কোনো জুলাই যোদ্ধাকে প্রোটেক্ট করা এই গভর্নমেন্টের একটা বড় একটা নৈতিক দায়িত্ব, এটা দায়িত্ব, বড় দায়িত্ব। কিন্তু এই জায়গাটা আমাদের মনে হয়েছে যে মানে সত্যিকার অর্থে আমাদের ওর আশেপাশের লোকগুলোকে আরও ইনভেস্টিগেট করা আমাদের দরকার ছিল। আর যেটা হয়েছে যে আমরা দেখছিলাম যে একটা ইলেকশনের আগে আগে সিচুয়েশনটা একটু বেটার দিকে যাচ্ছিল। তো আমরা আসলে বুঝি নাই যে আওয়ামী লীগের লোকরা এইভাবে একটা ভয়ানক রকমের একটা এই অ্যাটাকটা করবে। বাট এর আগে মানে আমরা কিন্তু এর কয়েকদিন আগেই এই পুলিশের বিশেষ করে স্পেশাল ব্রাঞ্চের তরফ থেকে যারা জুলাই যোদ্ধা ছিলেন অনেককেই কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছিল সিকিউরিটির জন্য, যে আমরা সিকিউরিটি দিতে চাই। হাদির এটা আনফর্চুনেট। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে ট্র্যাক ডাউন করতে, তাদেরকে যদি পাওয়া যায়, যদি তারা ইন্ডিয়ায় চলে যায়, যেটা অনেকগুলো পত্রিকায় দেখছি, সেই ক্ষেত্রেও আমাদের প্রেশারটা থাকবে যে তাদেরকে যে করে হোক বাংলাদেশে কীভাবে আনা যায়। কিন্তু আগে আমরা এবং তার যে আশেপাশে সাঙ্গপাঙ্গ সবাইকে আমরা যে করে হোক তাদের পুরো চক্রকে আমরা উপড়ে ফেলার চেষ্টা করছি, এবং তাদের সবাইকে আইডেন্টিফাই করে কিভাবে এরা এই ভয়ানক রকমের একটা ক্রাইম করতে পারলো সেটা আমরা আনার্থ করার চেষ্টা করছি। বাট সোফার এটা আমরা যেটা বুঝেছি এটার সাথে পুরোপুরি আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগের কর্মীরা জড়িত। সে যে পালিয়ে গেল প্রত্যেকটা স্টেপে পুলিশ যেগুলো ইনভেস্টিগেট করে দেখেছে যে সেখানে আওয়ামী লীগের যুবলীগের ছেলেরা তাকে হেল্প করেছে পালাতে। আমরা দেখছি প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে পোস্ট করা হচ্ছে, মেরে ফেলা হবে, এবং সেগুলো বট আইডি না, ফেক আইডি না, একদম রিয়েল আইডি থেকে পোস্ট করা হচ্ছে, দেশের বাইরে থেকে, সৌদি আরব থেকে, দুবাই থেকে, কাতার থেকে। তো সরকারের পক্ষ থেকে যখন আপনি একজন মানুষকে প্রকাশ্যে তারা হুমকি দিচ্ছে এবং এই ধরনের হাদির উপরে এরকম হামলার ঘটনা ঘটলো, তো সরকারের পক্ষ থেকে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এগুলো তো খুবই প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তো ম্যাসিভ স্কেলে তো আর মনিটর করতে পারি না, এটা সম্ভব না। আপনি যদি 20, 30, 50 হাজার লোককে থ্রেট দেয়, সেক্ষেত্রে আমাদের আশা থাকবে যে যারাই এরকম কোনো থ্রেট পাচ্ছেন, আমরা আপনাদেরকে বলবো যে প্লিজ আপনারা নিকটস্থ যে পুলিশ স্টেশন, থানা আছে তাকে জানান আপনার থ্রেটের প্রকার, কারা থ্রেট দিচ্ছে সেগুলোর বিষয়ে আমাদেরকে আরও ডিটেল ইনফরমেশন দেন। অবশ্যই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্টিগেট করব এবং দেখব তারা কি বাংলাদেশের ভিতর থেকে থ্রেট দিচ্ছে না বাইরের থেকে থ্রেট দিচ্ছে। দেশের বাইরে থেকে যারা থ্রেট দিচ্ছে সেক্ষেত্রে অনেক কিছু করার আছে,
কিন্তু সেক্ষেত্রে আপনি তো আগে আমাকে কমপ্লেন করবেন, ঠিক না? আপনার তো এসে বলতে হবে যে আমি সিস্টেমেটিক্যালি গত 2-3 মাস এই জায়গা থেকে আমি থ্রেট পাচ্ছি, আমার এই থ্রেটের উত্তর মানে এই থ্রেটকে আমি ক্রেডিবল মনে করছি। তো এই জিনিসটা আপনি যদি না বলেন, তা আপনি যদি না এসে একটা মিনিমাম জিডি করে রাখা, আমরা সবাইকে আশা করব যে আপনারা এই কাজটা করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছেন যে আগামী নির্বাচন বানচাল করার জন্য এটি একটি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। আপনারা মোকাবেলা করতে কতটুকু প্রস্তুত, এবং প্রার্থীদের উপরে এই ধরনের হামলা সকল যে কোনো দলের হতে পারে, একক প্রার্থী হতে পারে, এই ধরনের হামলার ঘটনা আরও ঘটার আশঙ্কা করছে তারা? আমরা যেটা হচ্ছে যে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এঙ্গেজমেন্ট বাড়িয়েছি। অলরেডি কিছু কিছু পলিটিক্যাল লিডারকে আমরা গানম্যানও দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে তারা তাদের যদি এরকম কেউ থাকেন যে ভালনারেবল ফিল করছেন যে তাকে অ্যাটাক হতে পারে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা তো অবশ্যই মানে আনলিমিটেড নাম্বারকে তো আর আমরা দিতে পারবো না, পুলিশের সেই এত ম্যাসিভ রিসোর্সেস নাই। বাট অবশ্যই যাদের বিরুদ্ধে প্রকৃত থ্রেট আছে, যাদের সিকিউরিটি ইজ এ বিগ কনসার্ন, তাদের জন্য অবশ্যই পুলিশ সিকিউরিটি প্রোভাইড করবে। আর ইলেকশন যারা বানচাল করতে চান তাদের বিষয়ে আমাদের মেসেজ খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার। ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই ইলেকশনকে বানচাল করতে পারবে, সেটা খুনি হাসিনাই হোক বা এর জন্য দেশি বা বিদেশি যে কোনো ষড়যন্ত্রকারী হোক না কেন। এটা কোনো পাওয়ারফুল, এটা আমরা খুব ডিটারমাইন্ড। ইলেকশনটা 12ই ফেব্রুয়ারি হবে। এই জায়গায় কোনো ধরনের কোনো কেউ যদি ভাবেন যে হ্যাঁ কনস্পাইরেসি করে এই ইলেকশনকে পিছানোর তারা চিন্তাভাবনা করছেন, আমরা বলবো যে আপনাদের মানে এই সমস্ত চিন্তা হাস্যকর। আমরা খুবই ডিটারমাইন্ড আছি, আমাদের প্রচুর প্রস্তুতি আছে। হ্যাঁ, হাদির ইনসিডেন্টটা খুবই মর্মান্তিক একটা ইনসিডেন্ট, একটা বড় সেটব্যাক। বাট আমরা এখন সমস্ত পলিটিক্যাল পার্টির কাছেই রিচ আউট করেছি, বলেছি যে আপনাদের মধ্যে থেকে আপনারা কাকে কাকে মনে করেন যে আমাদের সিকিউরিটি দেওয়া উচিত। সরকারের তো 1.5 বছরের কাছাকাছি সময় পার হচ্ছে, তফসিল এর মধ্যে ঘোষণা করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে সরকার কতটুকু সফল? আমি তো বলবো যে সরকার অসম্ভব সফল। তার যে ম্যান্ডেট ছিল, তার ম্যান্ডেটের পুরো কাজগুলোই তো সে করেছে। তার ম্যান্ডেটের বড় কাজ ছিল হলো রিফর্ম, তার বড় কাজ ছিল ইলেকশন, এবং তার বড় একটা কাজ ছিল হচ্ছে রিফর্ম, ইলেকশন এবং বিচার। আপনি দেখেন বিচারে দৃশ্যমান প্রোগ্রেস এসছে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল তাদের মৃত্যুদণ্ড হয়েছে, হ্যাঁ, সঙ্গত কারণেই। তারপরে ক্ষেত্রে রিফর্মের ক্ষেত্রে জুলাই চার্টার হয়েছে, পার্টিকুলার এটা অ্যাডপ্ট করেছে। জুলাই চার্টার সনদ হিসাবে এটা সবার সম্মুখে দেওয়া হয়েছে, এবং এটা জুলাই চার্টার নিয়ে এখন যেটা আছে যে একটা গণভোট হবে। তারপরে অন্যান্য যেগুলো রিফর্ম আছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে রিফর্ম হয়েছে। বাংলাদেশে গত 15-16 মাসে রেকর্ড পরিমাণ নতুন ল হয়েছে, রেকর্ড পরিমাণ। এমন কোনো বিষয় নাই যেটা টাচ করে নাই, এমন কোনো জায়গা নাই যে রিফর্ম টাচ করেনি। হ্যাঁ, সেটা আপনি তারপরে দেশের ইকোনমিক হেলথ ফিরে এসছে, যে ইকোনমিকে এটা ধ্বংসের মুখে দিয়ে গেছিলো। আপনি দেখেন আমরা 16 মাসে নতুন রিজার্ভ অ্যাড করতে পেরেছি $10 বিলিয়ন। ওরা রেখে গিয়েছিল 17, আমাদের এখন $27 বিলিয়ন আছে। তারপরে আপনার যদি অন্যান্য দিকে দেখেন, ব্যাংকিং সেক্টর রিফর্ম এসছে, এক্সপোর্ট এই বছরের অর্থ বছরের প্রথম কয়েকটা মাস একটু খারাপ হলেও আমরা আশাবাদী এই এক্সপোর্ট রিবাউন্ড করবে, এবং অলরেডি আমরা যা অর্ডারের যা পরিস্থিতি দেখছি, ভালো একটা অর্ডার আছে। রেমিটেন্স দেখেন 20-30% গ্রোথ আছে টু ইয়ার অন ইয়ার। তো আমরা ইকোনমিক স্বস্তি ফিরে এসছে। ইনফ্লেশন, যেটা অন্যান্য দেশে হিমশিম খায় মূল্যস্ফীতি কমাতে, মুদ্রাস্ফীতি কমাতে, সেখানে দেখেন আপনি এই মুদ্রাস্ফীতিকে ডাবল ডিজিট থেকে 8%-এ নেওয়া আসা হয়েছে। বিশেষ করে খাদ্য ইনফ্লেশন, যেটা গরিবদের সবচেয়ে বেশি অ্যাফেক্টেড করে, সেটা আগে গত নভেম্বরেও ছিল 14, এই বছর এসে এটা 7% এসছে গত মাসে। তা আপনি দেখেন সব দিকে দৃশ্যমান, যেটা মানে আপনি একটা গভর্নমেন্ট
আপনি কি একটা নড়বড়ে মানে যুদ্ধ বিধ্বস্ত আপনি ইকোনমি রেখে গেছেন, সেই জায়গা থেকে যেই গভর্নমেন্ট যেই জায়গায় নিয়ে গেছে, এটা তো অ্যামেজিং। বাইরের যে কেউ আসতেছে তারাই বলছে যে প্রফেসর ইউনূস ইউ হ্যাভ ডান এন অ্যামেজিং জব। যে আসতেছে সবাই বলতেছে। বাংলাদেশে অ্যাপ্রিসিয়েশনটা কম, কে জানে, বা আমরা হয়তো অ্যাপ্রিসিয়েট করতে পারি না, বাট আমরা মনে করি ইতিহাস আমাদের প্রতি কাইন্ড হবে। আপনারা যখন লুক ফিরে তাকাবেন দেখবেন যে উই হ্যাভ ডান কোয়াইট এ লট। আর একটা বড় জিনিস যেটা বিপ্লবোত্তর সমাজে হয়, পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এনশিওর করা। বিপ্লবোত্তর সমাজে রিভেঞ্জ কিলিং হয়। বিপ্লবোত্তর সমাজে যারা বিপ্লবের রং সাইডে ছিল তাদের অধিকার থাকে না, অনেক ক্ষেত্রে অধিকার কেড়ে নেওয়া হয়। হ্যাঁ, বিপ্লবোত্তর সমাজে একটা বড় হানাহানি হয়, একটা ওই সোসাইটি স্ট্যাবল হতে হতে কয়েক বছর, অনেক ক্ষেত্রে এক ডিকেড লেগে যায়। তা আপনি দেখেন এই গভর্নমেন্ট এসে 16 মাসের মধ্যে একটা পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে নিয়ে এসে, এবং পিস অ্যান্ড স্ট্যাবিলিটির সাথে আবার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট জড়িত। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রচুর আসছে। গত মাসে আমরা লালদিয়া পোর্টে টার্মিনাল করার জন্য এপি মোলার মার্কস, ইউরোপের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি, তার সাথে এগ্রিমেন্ট করেছি, এবং এই $550 মিলিয়ন, মানে 55 কোটি ডলারের, তার এই ইনভেস্টমেন্টটা হচ্ছে যে কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রির সবচেয়ে বিগেস্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে। তো আপনি যদি বাংলাদেশের এই গভর্নমেন্টের উপর আস্থা যদি না থাকতো, তাহলে তো সেই ইনভেস্টমেন্ট করতো না। চাইনিজ হান্ডা গ্রুপ লার্জেস্ট টেক্সটাইলের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করছে। তারা অলরেডি মিরেশরাইতে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছে, এবং তারা বলছে 25,000 জব তৈরি করবে, এবং সামনে আরও জব হবে। তো আমরা তো সব দিকে, আপনি যে কোনো জায়গাগুলো দেখেন সে কাজগুলো হচ্ছে। আর লাস্ট যেটা আমাদের কাজ, সেটা হচ্ছে ইকোনমিক ইলেকশনের জন্য প্রস্তুতি। ইলেকশনে দেখেন, ইলেকশন অনেকে বলেছেন ইলেকশন হবে না, অনেক ধরনের মোকারি করেছেন, অনেক ধরনের মানুষজনকে কনফিউজ করেছেন ডেলিভারেটলি। কিন্তু দেখেন, আমরা যে কথাটা বলেছি সেই কথার মধ্যেই প্রফেসর ইউনূস আছেন। এবং এই কয়েকদিন আগে, গত বৃহস্পতিবার দেখেন, জানালেন চিফ ইলেকশন কমিশন যে 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে। তো বাংলাদেশ রাইট অন কোর্স, এবং একটা ডেমোক্রেসি যে ট্রানজিশন আমরা আমাদের গুরু দায়িত্ব, সেই কাজটা খুব ভালোভাবে এগিয়ে চলছে। কিন্তু ভাই, সংস্কার কমিশনের যারা সদস্য ছিল, সাম্প্রতিক সময়ে তাদের একটি সেমিনার ছিল, এবং সেখানে তারা হতাশা ব্যক্ত করেছেন অনেকেই, যে তারা যেসব সুপারিশ দিয়েছেন তার কোনো কিছুই তেমন একটা বাস্তবায়ন হয়নি। আমি একদম সুস্পষ্টভাবে যদি বলি, গণমাধ্যম সংস্কার কমিশনে দেওয়া শতাধিক প্রস্তাবের একটিও সরকার বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছেন এই কমিশন প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, আমরা 100টিরও বেশি সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় এর একটিও গ্রহণ বা বাস্তবায়ন করা হয়নি। না, আমাদের যেহেতু টাইম লিমিটটা আনলিমিটেড না। আপনি যদি আমাকে বলতেন যে হ্যাঁ, আপনাকে আমরা 5 বছর টাইম দিলাম, এই গভর্নমেন্টকে 5 বছর টাইম দিল, 5 বছরের মধ্যে তারা এই কাজগুলো আপনারা করবেন, তাহলে আমরা বলতাম যে হ্যাঁ, আপনার শতাধিক, আপনি বলছেন প্রত্যেকটা রিফর্মই ইমপ্লিমেন্ট হলো। আপনি তো আমাকে টাইম ফ্রেমটা দিয়েছেন এতে, তো ফলে আমার পিক অ্যান্ড চুজ করতে হচ্ছে, আমার প্রায়োরিটি দিতে হচ্ছে। আমার প্রায়োরিটি, আমি ইলেকশন আমার বড় প্রায়োরিটি, আমার প্রায়োরিটি ইকোনমিক সিকিউরিটি আমার বড় প্রায়োরিটি, আমার প্রায়োরিটি হচ্ছে রিফর্ম, আমার প্রায়োরিটি ট্রায়াল। এখন উনি যদি আমার রিফর্মটা হলো না, তাহলে আপনি আমাকে 5 বছর দিতেন, সবাই মিলে বলতেন যে আমাদের 5 বছর। আমরা অনেকগুলো কাজ, এরকম তো একটা দুইটা না, অনেকগুলো রিফর্মে 11টা কমিশন হয়েছে, তার মধ্যে 2-1টা কমিশনের কাজগুলো আমরা ধরতে পারিনি সেভাবে সিরিয়াসলি, কারণ আমাদের ফোকাসটা ছিল হলো বিচার নিয়ে, আমাদের ফোকাস ছিল হলো ইলেকশন নিয়ে, আমাদের ফোকাস ছিল ইকোনমিক রিকভারি নিয়ে, আমাদের ফোকাস ছিল দেশে একটা পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আনা নিয়ে। এখন আপনি যদি বলেন যে না আমার এইটা, এখন আপনার মানুষের পাতে আগে তো ভাতটা তো আপনি দিবেন, আমার কাজটা কি ভাতটা কারো, মানে আপনি যদি আমি যদি ফ্যামিলির চিফ হই, একটা ফ্যামিলির ধরেন আমি ওয়ান অফ দ্য প্যারেন্টস, হ্যাঁ, আমার ফোকাসটা কী থেকে, আমার ছেলে মেয়েকে তো ফার্স্টে ভাতটা ইনশিওর করব, তারপরে বড় তরকারি, এরপরে যেহেতু আপনি চিন্তা করবেন যে এর একটু আচার দিব নাকি একটু সুন্দর আর একটা এক্সট্রা তরকারি দিব, ওই সময় তো এসে আগে তো আপনি বেসিক নিডটা মিট করবেন, সেই জায়গাটায় আমরা করেছি। উনি এটা খুবই আনফর্চুনেট, ওনার এই ইয়েটা, ওনার জানা উচিত ছিল যে আমাদের হাতে আসলে কতটুকু টাইম আছে। আর আমরা তো বসে নেই, আমাদের প্রচুর কাজ করছি। আর গণমাধ্যমের আমি বলবো যে রিফর্ম হয়নি ঠিকই,
রিফর্ম ওনারা যেটা বলছেন, বাট গণমাধ্যম আমাদের সময় আনপ্রেসিডেন্টেড ফ্রিডম এনজয় করেছে, এমনই ফ্রিডম এনজয় করেছে তারা যাতা বলে। এখন অনলাইনে যে দেখেন, সোশ্যাল মিডিয়াতে যে দেখেন, যে লোকগুলোকে আমরা শিক্ষিত ভাবতাম তারা এসে ঢা মিথ্যা কথা বলেন, মিথ্যা কথার একটা প্রতিযোগিতা চলছে। তো আপনি কি, আমরাও বলছেন যে অনলাইনের এই সাংবাদিকদের সিকিউরিটির কথা উনি বলছেন, আমরা কি সাংবাদিকদেরকে ইনসিকিউর করেছি? কোনো একটা ইনসিডেন্ট দেখাতে পারবে যে আমরা সাংবাদিকের বিরুদ্ধে ইনসিকিউরিটির কোনো কাজ করেছি? বরঞ্চ কিছু কিছু সাংবাদিক ডেলিভারিটলি বিভিন্ন মানুষের নামে মিথ্যা ছড়াচ্ছেন। এই লোকগুলোকে তো আমাদের আপনি তো সাংবাদিককেও যেমন আমার সিকিউরিটি দিতে হবে, আবার অপসাংবাদিকের হাত থেকে জনগণের রক্ষা করারও তো আমার সিকিউরিটি দিতে হবে। আপনি এসে অনলাইনে লিখে দিলেন শফিক। একটু সম্পূরক প্রশ্ন যদি একটু করে, আনিস আলমগীরের যে বিষয়টি আসছে সেখানে দুই ধরনের মতামত পাওয়া যাচ্ছে সাংবাদিকদের ভেতরেই। অনেক সাংবাদিকই মনে করছে যে তাকে শুধু শুধু সরকার বেশি গুরুত্ব দিচ্ছে, আবার অনেকে লিখছে যে এটি আসলে বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে রিমান্ডে দেওয়া হয়েছে, আরও তদন্ত হবে। হওয়ার পরে পুলিশ এবং প্রসিকিউটরসরা ডিসাইড করবেন যে তার বিরুদ্ধে এই ইনডাইটমেন্ট হবে কিনা বা এই বিষয়ে, তারা এটা পুলিশি বিষয়। হ্যাঁ, আনিস আলমগীর অবশ্যই উনি তো একজন গভর্নমেন্টের বড় ক্রিটিক। আমরা উই অলওয়েজ ওয়েলকাম ক্রিটিসিজম, বাট আমরা আশা করি যে ইট শুড বি বেসড অন ফ্যাক্টস। উনি অনেক অনেক ধরনের মিথ্যা ছড়িয়েছেন উইদাউট প্রডিউসিং এভিডেন্স। একটা এভিডেন্স দেখাতে পারেন না। এবং উনি গত জুলাইয়ে শহীদদেরকে উনি যারা প্রোটেস্ট করেছেন তাদেরকে সন্ত্রাসী বলছেন। তো ওনার কাছে কী এভিডেন্স ছিল যে এরা সন্ত্রাসী কাজকর্ম করছে? ওরা তো প্রোটেস্ট করছিল এবং পিসফুল প্রোটেস্ট ছিল, এবং তাদেরকে শ লোককে খুন করার পরে যে উনি এটা দিচ্ছেন। উনি এবং গভর্নমেন্টকে আরও ডাকছেন যে এদেরকে তুমি কিছু বন্দোবস্ত করো। দ্যাট মিনস কি, উনি আরও উস্কাচ্ছেন, এদিকে লেজিটিমাইজেশন করছেন। আপনি আরও তার জন্য ক্ষেত্র প্রস্তুত করতেছেন যাতে হাসিনা যে এদেরকে আরও কয়েকটারে খুন করে, আরও কয়েকশোকে খুন করে। ওনার তো জার্নালিজম তো আপনাকে ক্ষমতা দেয় না যে একজনকে টেরোরিস্ট বলার উইদাউট মানে আপনার এভিডেন্স ছাড়া। আপনাকে এই ক্ষমতা দেয়, আপনি আমাকে বলতে পারবেন আমি টেরোরিস্ট, বা আপনাকে আমি বলতে পারবো উইদাউট আপনার এভিডেন্সটা কই ছিল যে আপনি ওকে টেরোরিস্ট বলছেন? তো উনি তো এগুলো অহরহ করেছেন, এবং এরপরেও এসে উনি প্রচুর মিথ্যা কথা বলেন। আমাদের ওইটা বিষয় না, ওনার বিরুদ্ধে এগুলো আমি আনতেও চাই না। ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, ডিএমপি সে অনুযায়ী তার এগেনস্টে অভিযোগ এনেছে, এবং উনি হ্যাজ বিন রিমান্ডে নেওয়া হচ্ছে। দেখা যাক, এটা এখন পুলিশের বিষয়। এই সরকারকে কি একটি সমালোচনা করা যায় কি না যে এই সরকার যখন 8 আগস্ট শপথ গ্রহণ হলো, এরপরে এই সরকারের একটা ঘোষণা দেওয়া উচিত ছিল যে আমরা জরুরি কিছু সংস্কার এবং নির্বাচন ও বিচার নিশ্চিত করার জন্যই এসেছি। আমরা দেখলাম যে আসলে এই ধরনের সুস্পষ্ট ঘোষণা না থাকার কারণে অনেকেই সমালোচনা করছেন যে তারপরের দিন থেকেই দাবি দেওয়ার নানা আন্দোলন, এবং সরকারও সেগুলোকে এন্টারটেইন করা শুরু করলো, যে যে দাবি নিয়ে যাচ্ছে সরকার সেটি মানছে। এর ফলে যে আমাদের যে মানুষের যে কাঙ্ক্ষিত যে আকাঙ্ক্ষা ছিল এই সরকারের কাছে তার অনেকটাই বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে অনেকে মনে করেন। না, যা আকাঙ্ক্ষা ছিল আমরা বেশিরভাগই বাস্তবায়ন করেছি। আকাঙ্ক্ষা ছিল ইকোনমিকে ঠিক করা, আমরা সেটা করেছি। আকাঙ্ক্ষা ছিল দ্রব্যমূল্যর দাম কমিয়ে আনা, সেটা আমরা করেছি। আকাঙ্ক্ষা ছিল দেশে একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজ শুরু করা, সেটা আমরা করেছি। আকাঙ্ক্ষা ছিল বিভিন্ন সেক্টরে রিফর্ম আনা, সেটা আমরা করেছি। কিন্তু যদি আপনি মনে করেন যে অনেকের মধ্যে যেটা হয়েছে যে যেহেতু শেখ হাসিনার 15.5 বছর ছিল একটা স্বৈরতান্ত্রিক সরকারের বছর, ফলে তারা অনেক ক্ষেত্রেই তাদের ন্যায্য দাবিগুলো নিয়েও তাদের কাছে যেতে পারেনি। যখনই ওনারা গিয়েছেন তখন অনেক ক্ষেত্রে পুলিশ গুলি করেছে, তাদেরকে হ্যারেস করেছে, অ্যারেস্ট করা হয়েছে অনেক ধরনের। ফলে একটা ভয়ের রাজত্ব ছিল বলে অনেক কিছু করতে পারেননি। ওনারা মনে করেছেন যে এই সময়ে এসে এই প্রোটেস্টগুলো ওনারা করতে পারবেন। হ্যাঁ, ওনাদের যেটা যার ফলে হয়েছে যে ন্যায়সঙ্গত এবং যেগুলা
আপনি ন্যায়সঙ্গত বলবেন কিনা, সেগুলো প্রোটেস্টও প্রচুর হয়েছে। মানে গত 16 মাসে 2000-এর মতো প্রোটেস্ট হয়েছে। আমরা খুব বলবো যে আমরা সবগুলোই শুনেছি, সবগুলোর ক্ষেত্রেই যথেষ্ট সংযমের পরিচয় দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে কেউ কেউ বাড়াবাড়ি করার চেষ্টা করেছেন, বাট সেক্ষেত্রেও পুলিশ যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। আমরা আশা করব যে আগামী 2 মাসে জাতি যেহেতু ইলেকশনের জন্য এখন প্রস্তুত, এই বিষয়গুলো আর কেউ অন্যায় আবদার নিয়ে, দাবি দাওয়া নিয়ে কেউ আর মাঠে মানে রাস্তায় আসবেন না। নেক্সট একটা গভর্নমেন্ট আসছে ফেব্রুয়ারি 12 তারিখের ইলেকশনের পরে, আপনারা তার কাছে আসবেন। কারণ আমরা আমাদের যা ম্যান্ডেট ছিল, আমাদের যেটুক করার, এই গভর্নমেন্ট কিন্তু যথেষ্ট করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর দেশে ফেরার কথা জানিয়েছেন। তো তার নিরাপত্তা নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে, ঝুঁকি রয়েছে, যিনি বিএনপির পক্ষ থেকে বারবার করে সেটি বলা হয়েছে এবং আপনাদেরকে সম্ভবত বিএনপির পক্ষ থেকে চিঠিও বড় পার্টি, উনি যেহেতু বাংলাদেশের লার্জেস্ট পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান, অবশ্যই তার সিকিউরিটিটা একটা বড় ইস্যু। এটা অবশ্যই আমাদের জন্য বড় ইস্যু। আমার জানা মতে যে এটা নিয়ে কাজ হচ্ছে, অবশ্যই তার সিকিউরিটি যদি কনসার্ন থাকে সেটা অবশ্যই অ্যাড্রেস করা হবে। মানে সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে অথবা এসএসএফ যে চিঠি দেওয়া হতে পারে বলে আমরা বিভিন্ন বললাম তো, এটা একটা এক ধরনের, এটা তো তাদের সাথে আমাদের একটা নিবিড় কথাবার্তার বিষয় আছে। সিকিউরিটিটা কী ধরনের সিকিউরিটি হবে সেগুলো চিন্তা ভাবনা করে ওনার যেই সিকিউরিটি, যেটা মানে অ্যাজ এ পলিটিক্যাল পার্টির হেড অফ দ্য কান্ট্রি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে যেটা উনি এন্টাইটেল, সেটাই পাবেন। আমরা দেখেছি যে আপনি নিজেও সাংবাদিকতা করেছেন, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। গত 3টি যে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তাই মানুষের মনে কিন্তু এক ধরনের প্রশ্ন থাকে যে আগামী নির্বাচন কতটুকু সফল করতে পারবে এই সরকার এবং সেক্ষেত্রে ভোট কেন্দ্রগুলোকে কতটা সুরক্ষিত করতে পারবেন। আপনারা ওভারঅল নির্বাচনকে কেন্দ্র করে কি পরিকল্পনা সাজাচ্ছেন, অথবা নির্বাচন কতটুকু সুষ্ঠু করার? নির্বাচন সুষ্ঠু হবে, কোনো সন্দেহ নাই। এই বিষয়ে আমাদের গভর্নমেন্ট খুবই ডিটারমাইন্ড, আমরা কমিটেড, এবং এই পুরো কাজগুলো গত 3-4 মাস আমি বলবো যে পুরো অনেকগুলো কাজ, প্রফেসর ইউনূসের ফোকাসটাই ছিল এই নির্বাচনকে কিভাবে ইনশিওর করা। উনি সমস্ত বিদেশ ট্যুর বাদ দিয়ে দিয়েছেন এখানে ফোকাস করার জন্য। আমরা রাইট পার্সনটা রাইট জায়গায় দেওয়ার চেষ্টা করেছি, মাঠ প্রশাসনকে নিউট্রাল করার চেষ্টা করেছি পুরোটাই, এবং রাইট পার্সনকে দেওয়া হয়েছে, যে ফিটেস্ট যেই জায়গার জন্য সেই লোককেই পাঠানো হয়েছে। ডিসি, এসপি, এডিসি, তারপরে হচ্ছে এডিসি জেনারেল, ইউএনও, তারপরে হচ্ছে ওসি তদন্ত, সবগুলো আমরা যাচাই বাছাই করে এগুলো ট্রান্সফার করা হচ্ছে, নতুন পদায়ন করা হচ্ছে, যাতে মাঠ প্রশাসনে নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থাকে এবং তারা যাতে একটা সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, পিসফুল একটা ইলেকশন এনশিওর করতে পারেন, সে কাজগুলো হচ্ছে। প্লাস যেটা হয়েছে যে সিকিউরিটি যেহেতু একটা বিগ ইস্যু, এই বছর মানে এই ফেব্রুয়ারিতে আপনার রেকর্ড পরিমাণ পুলিশ, আনসার, কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন, প্রায় 9 লক্ষর মতো থাকবেন। সশস্ত্র বাহিনী থাকবেন প্রায় 1 লক্ষ। তো এবং এইটা আমরা মনে করি যে এটা আনপ্রেসিডেন্টেড সিকিউরিটি নেওয়া হয়েছে। আমরা আশা করছি, প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে যে জনগণের মধ্যেও তো একটা চেঞ্জ এসেছে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও একটা চেঞ্জ এসছে, যে মানুষ তাদের কাছ থেকে বেটার পলিটিক্স আশা করেন, সে আগের হানাহানির ইলেকশন তারা চান না। তো সেই জন্য আমি মনে করি যে এরাও পলিটিক্যাল পার্টিগুলো আপনি যদি দেখেন, আগের ইলেকশনগুলোই যদি আপনি 2014 ইলেকশনের আগে দেখেন বা 2018 বা অন্যান্য ইলেকশন, দেখবেন যে এতে অনেক অনেক কম ভায়োলেন্স হচ্ছে। আমরা আশা করছি যে সিচুয়েশন আরও বেটার হবে আমরা যতটা ইলেকশনের কাছাকাছি আসব। অনেকে বলার চেষ্টা করে অথবা অনেকেই বলে যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ রয়েছে, অথবা ভারত নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করছে। আসলে বাস্তবতা কতটুকু? আর আওয়ামী লীগের নির্বাচনে আসার কোনো ধরনের আমরা নিয়ে আসার কোনো ধরনের কোনো ইয়ে নেই। তাদের পার্টির লিডার, সে একজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সে কনভিক্টেড এবং সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কনভিক্টেড। তো এই পৃথিবীতে কোনো সভ্য সমাজে
এই সমস্ত পার্টির লিডার সহ এই সমস্ত পার্টিকে কেউ পলিটিক্স করতে দেয় না। কেউ হয়তো বলবেন যে ওনাদের তো কিছু পপুলারিটি আছে, সো হোয়াট, কোথাও দেয় না। এটা সব আপনি পলিটিক্স অলওয়েজ আপনার নন ভায়োলেন্ট। আপনি ভায়োলেন্স করবেন তাহলে আপনার পলিটিক্স করার কোনো রাইট নাই। বিদেশের কোনো চাপ কি আছে? না, কোনো চাপ নাই। কোনো বিদেশি সংস্থা এসে বা কোনো বিদেশি বন্ধু এসে, বন্ধু রাষ্ট্র এসে আমাদেরকে এই পর্যন্ত বলে নাই যে আওয়ামী লীগকে নিয়ে আসে। ভারত আমাদেরকে কেউ বলেনি। জাতীয় পার্টির প্রফেসর ইউনূসকে কেউ বলেনি। জাতীয় পার্টির বিষয়ে আপনাদের সিদ্ধান্ত? জাতীয় পার্টির বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। যেহেতু তাদের পলিটিক্যাল পার্টি ব্যান্ড হয়নি, অবশ্যই তারা ইলেকশন করতেই পারেন, বাট আমাদের বাংলাদেশের সমস্ত সোসাইটি জানে, মানুষ জানে তারা স্বৈরাচারের বড় দোসর ছিলেন এবং তাদের তাদের রোলের কারণে তারা যেই দালালিগিরি করেছেন, সেই দালালিগিরির করার কারণে আওয়ামী লীগের তার ক্ষমতায় 15 বছর এক্সটেন্ড করতে পেরেছেন। তারা যেই ধরনের দালালি করেছেন, বাংলাদেশের মানুষের সাথে বিট্রে করেছেন, হ্যাঁ, তাদের আকাঙ্ক্ষাকে তারা গলা টিপে মেরেছেন এবং তারা, আমি জানি না কি কারণে তারা বিক্রি হয়ে গেলেন। এটা কি কোনো মনিটরি কারণে না অন্য কোনো কারণে আমরা জানি না, বাট অবশ্যই তাদের যে রোলটা তাদের গত 15 বাংলাদেশের মানুষ মনে রেখেছে তারা কি রোল প্লে করেছেন। বাংলাদেশের আমাদের যে পোর্ট, সেই কন্টেইনার টার্মিনালগুলো পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে, এটি নিয়ে নানা সমালোচনা হচ্ছে, আবার পক্ষেও মত আসছে। আসলে কি কারণে আপনারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং এটি অনেকে সমালোচনা করছেন যে এই চুক্তির বিষয়গুলো পাবলিকলি প্রকাশ করা হচ্ছে না, অথবা কোন শর্তে চুক্তিগুলো করা হয়েছে? আমরা যেগুলো দেখছি, প্রোটেস্ট দেখছি, সেগুলো মূলত খুব ক্ষুদ্র বাম দলগুলোর কাছ থেকে। তাদের সমাজে কোনো সেরকম কোনো সাপোর্ট নেই। 2-3টা লোক কি কথা বলছেন, তাদের কথা শোনার তো সত্যিকার অর্থে এটা কে শুনবে? আর তারা যেগুলো কথা বলছেন সেগুলো অনেক 1920 সালের কথাবার্তা। ওইভাবে পৃথিবী এইভাবে চলে না। তো আপনি পৃথিবীতে এরকম বড় পোর্ট আছে 500টার মতো, হ্যাঁ, প্রত্যেকটা আপনি যে দেখেন, কোথায় চায়নাতে যে দেখেন সবগুলো কি চাইনিজ কোম্পানি করে? ইউরোপিয়ান আছে, এই বিভিন্ন দেশের কোম্পানি চায়নার পোর্ট ম্যানেজ করেন। ইন্ডিয়াতে যে দেখেন কয়টা বিদেশি কোম্পানি পোর্ট ম্যানেজ করে। মিডল ইস্টে দেখেন, ইউরোপে দেখেন, আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশে ব্রিটিশ কোনো কোম্পানি তাদের পোর্ট ম্যানেজ করে না, বাইরেরগুলো করে। আমেরিকায় যে দেখেন। তো এখন ওনারা কোন দেশের, কোন সমাজে, কোন হিস্ট্রিতে বসবাস করেন, কোন সমাজে আছেন? ওনারা যে সমস্ত কথা বলেন না, সেগুলো মানুষ, বিদেশিরা এগুলো পড়লে হাসে যে এটা কী, এটাতে কি মিনিমাম পড়ালেখা নাই? চুক্তির বিষয়ে শোনেন, যেহেতু আমরা একটা বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছি, সে অবশ্যই চাবে যে তার সমস্ত কি ফ্যাক্টসগুলো, যেগুলো সেন্সিটিভ পার্ট, সেটা যাতে আমরা রিভিল না করি। বাট অন্যান্য যেগুলো তার ট্যারিফ কতটুক হবে বা চুক্তির মেয়াদ কতকাল, এগুলো তো আমরা সবাইকে জানিয়েছি। এগুলো আমি বললাম তো, আপনি ক্রিটিসিজম করার জন্য ক্রিটিসিজম করছেন। আর পোর্টকে আমাদের বাইরের, আমরা কেন ম্যানেজমেন্টে দিচ্ছি এই পোর্ট ম্যানেজমেন্টটা? আমরা কিন্তু পোর্ট দিয়ে দিচ্ছি না, মানে এইটা আবার বলতে চাচ্ছে যে বন্দর দিয়ে দিচ্ছে না, অতএব আমরা বন্দর রক্ষা কমিটি। রক্ষার কি আছে? বন্দর কি আমরা কি বাইরে বিক্রি করে দিচ্ছি? বন্দর আমাদেরই থাকছে, চিটাং পোর্টের কন্ট্রোলেই থাকছে। আমরা এটাকে ম্যানেজ করতে দিচ্ছি। আপনি ম্যানেজ করার জন্য দেন নাই। আপনাদের এখানে এই কোম্পানিতে যদি দেখা যায় যে না, এটা ভালো করছেন, আপনি বিদেশেতে একটা ম্যানেজার এনে আনবেন না? আনে নাই? সাইমন রিংয়ের কথা মনে আছে? সে সেই যমুনা টিভি চালায় নাই, ইটিভি চালায় নাই, সেই তো লিড করেছে। তো আমরা এখন ওকে আনছি কেন? বিকজ সে বড় ম্যানেজমেন্টটা নিয়ে আসবে, যে জিনিসটা, যে এক্সপার্টিসটা আমার নাই। যেই এক্সপার্টিসটা আমার যদি থাকতো আমি তাকে ডাকতামই না। এবং সে এসে যেটা করবে, সে যদি আমার এই ম্যানেজমেন্টটা যদি বেটার হয়, তাহলে আমাদের দেশে হু করে বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট আসবে। মানুষ দেখবে যে না, এইখানে পোর্টটা এত এফিশিয়েন্ট, আমি যেই পণ্যই বাংলাদেশে উৎপন্ন করব, এটা খুব দ্রুত আমি আমার দেশে নিয়ে যেতে পারবো ওই অনুযায়ী। এবং তাতে হবে কি, লাখ লাখ জব তৈরি করবে। আমাদের জবের অভাব, আমাদের লাখ লাখ জব তৈরি করতে, আমাদের প্রতি বছর 20-22 লক্ষ ছেলে নতুন জব মার্কেটে আসছে।
আমি জব তৈরি করব কি? আমার তো অত টাকা নাই যে আমি নতুন নতুন ফ্যাক্টরি করে সবাইকে জব দিব। বিদেশিরা পারে, ওদের অনেক টাকা আছে। তা আমরা ওই 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 ওদের ইনভেস্টমেন্ট আনতে হলে আমার যেটা করতে হবে যে আমি এই পোর্টটাকে এফিশিয়েন্ট করতে হবে। এই বেসিক ট্রুথটুকু এই বামরা জানতে চায়। ওনারা চায় দেশকে একটা বনসাই বানিয়ে একটা মধ্যযুগের দেশ বানিয়ে রাখতে চায়। জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছাত্র ছিলেন এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন শিক্ষার্থীরা। আপামর জনতা নেমেছে দেখি স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। তো সবারই একটা প্রত্যাশা ছিল এই সরকার আসার পরে শিক্ষা খাতে একটি দৃশ্যমান উন্নতি করবে, একটি শিক্ষা কমিশন গঠন করা হবে। তো আসলে আমাদের যারা শিক্ষা গবেষক রয়েছেন তারা বেশিরভাগই হতাশা প্রকাশ করছেন। আপনাদের ব্যাংকিং খাত সহ বিভিন্ন খাতে অনেক সাফল্য থাকলেও শিক্ষা খাতে আপনাদের মানে তেমন একটা না, আমি আপনাকে তো বললাম আমরা শিক্ষা খাতে বলেন আরও কিছু কিছু খাতে আরও অনেক কাজ করার দরকার ছিল। আপনি আমাকে টাইমটা কতটুকু দিয়েছেন? আপনি তো আমার টাইমটা খুবই লিমিটেড। আপনি আমাকে দিয়েছেন 16 মাস 18 মাস। 18 মাসের মধ্যে আপনি বিচার চাচ্ছেন, 18 মাসের মধ্যে ইকোনমিক রিকভারি চাচ্ছেন, 18 মাসের মধ্যে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি চাচ্ছেন, 18 মাসের মধ্যে আপনি জিনিসপত্রের দাম কমাতে চাচ্ছেন, একটা ভালো ইলেকশন করতে চাচ্ছেন। তো ফলে আমি ওই যে প্রায়োরিটির দিকে চিন্তা করে আমার এইগুলো ক্ষেত্রে অনেক লেগেছে। তারপর ওই যে কাজ হয় নাই তা না। আপনি এডুকেশন মিনিস্ট্রিতে খোঁজ নেন, বেশ কিছু কাজ হয়েছে। অনেক অনেক বিষয়ে আমরা নতুন নতুন আইডিয়া নিয়ে এসেছি, নতুন নতুন কাজ হয়েছে। এখন এই যেই কাজে যে ব্যাপ্তির কাজ করছেন সেটা আসলে একটা বড় ইলেকটেড গভর্নমেন্ট 5, 6, 10 বছর যারা নেবে তাদের এটা মানে শিক্ষা খাতে আপনার পুরো ম্যাসিভ ওভারঅল করতে হবে এবং অনেক লাখ লাখ কোটি টাকা লাগবে আপনার এই পুরো জিনিসটা ফোকাস দেওয়ার জন্য আপনার বড় কমিশন করতে হবে। এটাকে আপনি প্রতিটা স্তরে স্তরে আপনি প্রাইমারি স্তরে কী চেঞ্জ আনবেন, আপনি মাধ্যমিক স্তরে কী চেঞ্জ আনবেন, আপনি টার্সিয়ারি স্টেজ মানে ইউনিভার্সিটি লেভেলে কী আনবেন, এই পুরো জিনিসগুলো নিয়ে প্রচুর সময় দেওয়া, প্রচুর রিসোর্সেস দরকার, সবই দরকার। আমরা সবার কথা মানি যে হ্যাঁ আমরা যেই স্কেলে আপনারা কাজ চেয়েছিলেন আমরা পারি নাই, কিন্তু আপনি আমার সময়টা কত দিলেন? একটা দেশের একটা 16 মাসে 18 মাসে কতটুক করতে পারে? আমরা একদমই শেষ সময়ে আপনি যদি অনুমতি দেন আপনার ব্যক্তিগত হ্যাঁ হ্যাঁ দুটো প্রশ্ন করতে চাই। আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। আপনার তো আর মানে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হলে আপনার তো মেয়াদ শেষ, আপনি কি আবার আগের? হ্যাঁ, আমি জার্নালিজমে ফিরবো। আমি ওই জায়গাটা আমার পছন্দের জায়গা। যদি চাকরি পাই দেখি চাকরি খুঁজবো, চাকরি না পেলে বই টই লিখবো। আপনি কি আপনার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না বোধ করছেন? কারণ আমরা তো দেখেছি যে আপনাকে নিয়েও নানা ধরনের হুমকি ধামকি। এটা হইতেই পারে, ওরা তো ধরেন কুকুরের কাজ তো ঘেউ ঘেউ করা। এখন আপনি এটারে কিভাবে দেখবেন? কে কি করলো এত কিছু দেখার সময় নাই। বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি, এটা নতুন দেশ। তারা যদি তাদের মতো হয়ে চেঞ্জ হতো তাহলে তাদের জন্যই বেটার হতো। এখন আপনি যদি চেঞ্জ না হন আপনার তো ওই বাংলাদেশের সোসাইটি আপনারে আস্তে করে দূরে ছুঁড়ে ফেলবে, সেই জায়গাটাই হয়েছে। হ্যাঁ, তা আমাদের আমি মনে করি যে আমি যে কাজটা করেছি আমি রাইট, যে কাজটাই আমার দরকার ছিল সেই কাজটাই আমি করেছি। হ্যাঁ, আমি আওয়ামী লীগের বিষয়ে বলেছি, অবশ্যই তারা একটা খুনিদের দল। তারা কি খুন করে না আপনি দেখেন নাই? জুলাই আগস্টে দেখেন নাই? এটা তো শুধুমাত্র পুলিশ তো নামে নাই, ছাত্রলীগের ছেলেরা নামে নাই, যুবলীগের ছেলেরা নামে নাই। তখন তো তাদের লিডারের চিন্তা ভাবনা করা উচিত ছিল যে একটা আমার কর্মীদেরকে আমি অস্ত্র দিয়ে দিচ্ছি খুন করাতে, এটা যদি পরবর্তী জানাজানি হয়ে যায় এটা নিয়ে তো কেলেঙ্কারি হবে, এটা নিয়ে তো পুরো পৃথিবীতে চিল্লাচিল্লি হবে। আপনি ইউএনের রিপোর্ট দেখেন, তো এগুলো তো বলতে হবে। হাসিনা ইজ এ মাস মার্ডারার। ভয়ানক বাংলাদেশের ইতিহাসে এরকম একটা খুনি পয়দা হয়েছে কিনা সন্দেহ। দণ্ডপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এবং আপনি সাম্প্রতিক সময় বলেছিলেন যে আসাদুজ্জামান খান কামালকে দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা হবে। তো এইটার আসলে প্রক্রিয়া আপনারা আমরা এক্সট্রাডিশন চেয়েছি, দুইজনেরই এক্সট্রাডিশন চেয়েছি। আমরা আশা করি এবং আমাদের পুরো জাতি এই ক্ষেত্রে এক আছে যে তারা একদিন তাদের দুইজনকে ফিরিয়ে আনতে পারবো।
এবং সেটা নিয়ে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো এই গভর্নমেন্ট করছে। সব তো আর বলা যায় না, আর যথেষ্ট কাজ করছে। এবং আমরা যদি শেখ হাসিনা প্রথমে না আসতে পারো, আমরা যথেষ্ট আশাবাদী আমরা আসাদুজ্জামান খান কামালকে ফার্স্টে নিয়ে আসতে পারবো। সে তো একটা বড়, সে ঢাকার কসাই ছিল, ভয়ানক। এই যে ছেলেটা হাদিকে গুলি করলো, এটা হচ্ছে ওর কাছাকাছি একটা ছেলে, যেমন নানক, এখনও নানকের, এবং সে নানকের কাছের লোক, আসাদুজ্জামান খান কামালের কাছের লোক। অসংখ্য ধন্যবাদ শফিক ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা চলমান নানা বিষয় নিয়ে কথা শুনছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের।